আমরা তাহলে স্থির তড়িৎ পড়ছি। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি দেখো। ধরো দুটো পদার্থ আছে, এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ, এরকম দুটি পদার্থ আছে। এই দুটি পদার্থের মধ্যে ধরো এখানে আধান আছে, এটাতে আধান নেই, একটাতে আধান আছে আর একটাতে আধান নেই। যার মধ্যে আধান আছে তাকে আমরা বলবো আহিত পদার্থ, আর যার মধ্যে আধান নেই তাকে বলবো অনাহিত পদার্থ। একটা আহিত পদার্থ আর একটা হচ্ছে অনাহিত পদার্থ। এটা অনাহিত, আধান নেই, অনাহিত পদার্থ। আধানকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি, এর মধ্যে কিউ আছে কোয়ান্টিটি, এর মধ্যে কিউ নেই। যে কোনো অন্তরক পদার্থ যার মধ্যেও কোনো আধান নেই, এরকম যে অনাহিত পদার্থ, এই অনাহিত পদার্থগুলোকে আমরা ঘর্ষণ প্রক্রিয়ার সাহায্যে আহিত করতে পারি। এই সমস্ত অনাহিত পদার্থগুলিকে আমরা ঘর্ষণ প্রক্রিয়ার সাহায্যে আহিত করতে পারি, সেটা তোমরা জানো, আগে পড়েছো। ধরো এ একটা পদার্থ, বি একটা পদার্থ, দুটি অনাহিত পদার্থ, এ এবং বি দুটোই হচ্ছে অনাহিত পদার্থ। এরকম দুটো অনাহিত পদার্থকে, এরকম দুটি অনাহিত পদার্থকে আমরা ঘর্ষণ প্রক্রিয়ার সাহায্যে আহিত করতে পারি। এরকম দুটি অনাহিত পদার্থকে আমরা ঘর্ষণ প্রক্রিয়ার সাহায্যে আহিত করতে পারি। তাহলে ঘর্ষণ প্রক্রিয়ায় এই দুটোকে যদি আহিত করি, এটাতে প্লাস চার্জ অথবা মাইনাস, এটাতে প্লাস সৃষ্টি হলে এটাতে মাইনাস আধান সৃষ্টি হবে, এটাতে মাইনাস আধান সৃষ্টি হলে এটাতে প্লাস আধান সৃষ্টি হবে। তাহলে এরকম এ এবং বি দুটি অনাহিত পদার্থকে যদি আমরা ঘর্ষণ প্রক্রিয়ার সাহায্যে আহিত করব ভাবি, তাহলে দুটো পদার্থ আবার আহিত হতে পারে। একটাতে পজিটিভ চার্জ সৃষ্টি হলে আর একটাতে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। কিন্তু কোনটাতে কি পদার্থ সৃষ্টি হবে, কোনটাতে পজিটিভ আধান সৃষ্টি হবে, কোনটাতে নেগেটিভ আধান সৃষ্টি হবে, তা আমরা এখনো বলতে পারবো না। তা আমরা একটা বিশেষ প্রক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করব, সেটা আমরা কিছুক্ষণ পরে ব্যাখ্যা করে বলছি। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে যে আধানটা সৃষ্টি হয়েছে, এই আধানটা ঘর্ষণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। যেহেতু ঘর্ষণ প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে, তাই একে আমরা ঘর্ষণজাত তড়িৎ বলি বা ঘর্ষণ তড়িৎ বলি। যেহেতু ঘর্ষণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে, তাই একে আমরা ঘর্ষণ তড়িৎ বা ঘর্ষণজাত তড়িৎ বলি। এই ঘর্ষণ তড়িৎ বা ঘর্ষণজাত তড়িৎ এই পদার্থটার মধ্যেই স্থির থাকে, এই পদার্থটার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই একে আমরা বলছি স্থির তড়িৎ। এই পদার্থের মধ্যেই এই তড়িৎটা স্থির থাকে, তাই একে আমরা বলছি স্থির তড়িৎ। একে যদি আমরা কোনো অন্তরক পদার্থ, অন্তরক জায়গায় বসিয়ে দিই, এই আহিত পদার্থ দুটিকে আমরা কি করব, কোনো অন্তরক জায়গার উপরে রেখে দেব। যদি এদেরকে আমরা কোনো অন্তরক জায়গার উপরে রাখি, তাহলে এই আধানটা কখনোই এর মধ্য থেকে বাইরে বেরিয়ে যাবে না, এই আধানটা এর মধ্যেই সর্বদা স্থির থাকবে। ধরো এই পেনটা, এই পেনটার মধ্যে আধান আছে, এই পেনটার মধ্যে আধান আছে। এই আধানটাকে আমরা এই কালো অন্তরক পদার্থর একটা আস্তরণ দিয়ে ধরে রেখেছি। তাহলে এখান থেকে যে আধানটা সৃষ্টি হয়েছে, আধানটা কখনো বাইরে বেরোবে না, এই আধানটা এর মধ্যেই স্থির থাকবে, এই আধানটা কখনো বাইরে যাবে না। কিন্তু ওই কালো অংশটা, এটা যদি অন্তরক না হয়ে কোনো তড়িৎ পরিবাহী হতো, বা আমরা যদি একে এইভাবে স্পর্শ করতাম, আমরা যদি এইভাবে ধরতাম, তাহলে কি হতো না, আমাদের শরীর মানে মানব শরীর এটা হচ্ছে তড়িতের সুপরিবাহী।
তড়িতে সুপরিবাহী হওয়ায় এখানে যে আধানটা থাকতো তা এই আমাদের শরীরের মধ্য দিয়ে মাটিতে চলতো, তাহলে এখানে আধানটা আর স্থির থাকতো না, আধানটা পরিবর্তন হতো। তাহলে ঘর্ষণ প্রক্রিয়ায় যে আধানটা সৃষ্টি হয় তাকে আমরা ঘর্ষণজাত তড়িৎ বলছি। আর এই ঘর্ষণজাত তড়িৎ একটা পদার্থের মধ্যেই সর্বদা স্থির থাকে, তাই একে আমরা বলি স্থির তড়িৎ। ঘর্ষণজাত তড়িৎ একটা পদার্থের মধ্যেই স্থির থাকে, তাই একে আমরা বলি ঘর্ষণজাত তড়িৎ। আর এই আহিত পদার্থটাকে আমরা বলি তড়িৎগ্রস্ত পদার্থ বা আহিত পদার্থ। আহিত পদার্থ তো বলছি, একে আমরা একটা নাম দিচ্ছি কি তড়িৎগ্রস্ত পদার্থ। এখন দেখো বলছি এরপরে ধরো একটা কাঁচদণ্ড আছে, একটা অ্যাবোনাইট দণ্ড। এটা কাঁচদণ্ড আর এটা অ্যাবোনাইট দণ্ড। আবার এদিকে এটা একটা কাঁচদণ্ড আর এখানে আরেকটা অ্যাবোনাইটের দণ্ড। এই দুটো দণ্ডকে আমরা কাছাকাছি রাখার ফলে দেখলাম, ধরো এরা পরস্পরকে আকর্ষণ করছে আর এরা পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে কাঁচদণ্ড আকর্ষণ করছে অ্যাবোনাইট দণ্ডকে, আর অ্যাবোনাইট মানে এরা পরস্পরকে আকর্ষণ করছে, এরা পরস্পরকে বিকর্ষণ করছে। কিন্তু কেন করছে তার আগে বলি, এই কাঁচকে সাপোজ এখানে রাখলাম, এমনি রাখা হয়নি। কাঁচকে আমরা কি করেছি, কাঁচকে পশম দিয়ে ঘর্ষণ করে তারপরে কাঁচকে এখানে রেখেছি। কাঁচকে কি করেছি, কাঁচকে পশম দিয়ে ঘর্ষণ করে তারপরে এখানে রেখেছি। আর অ্যাবোনাইটকে কি করেছি, অ্যাবোনাইটকে আচ্ছা এটাকে অ্যাবোনাইট না নিয়ে এটাকেও কাঁচ নিয়ে নিলাম, দুটোকেই কাঁচ নিয়ে নিলাম। এখানে কাঁচকে পশম দিয়ে ঘর্ষণ করেছি, এখানে কাঁচকে আমরা এটাকে রেশম দিয়ে ঘর্ষণ করলাম। কাঁচকে এখানে রেশম দিয়ে ঘর্ষণ করলাম, এখানে কাঁচকে পশম দিয়ে ঘর্ষণ করলাম। দুটো আলাদা দণ্ড, দুটো আলাদা কাঁচের দণ্ড। একবার কাঁচ দণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করে রেখেছি, একবার কাঁচ দণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করে রেখেছি, এরা পরস্পরকে আকর্ষণ করছে। এবার এখানে কাঁচ দণ্ড আছে, এখানে অ্যাবোনাইট দণ্ড আছে। ধরো এই কাঁচ দণ্ডটাকে আমরা কি করলাম, পশম দিয়ে ঘর্ষণ করলাম। এই কাঁচ দণ্ডটাকে পশম দিয়ে ঘর্ষণ করলাম। এখানে এই অ্যাবোনাইট দণ্ডটাকে এটাকে আমরা কি করলাম, এটাকেও পশম দিয়ে ঘর্ষণ করলাম। পশম রেশম কোন একটা দিলে হতো, ধরো পশম দিয়ে ঘর্ষণ করলাম। তাহলে এখন এরা পরস্পরকে আকর্ষণ করছে, এরা পরস্পরকে বিকর্ষণ করছে। কেন করছে না, আমরা কারণ হিসেবে বলতে পারি, যখন কাঁচকে পশম দিয়ে ঘর্ষণ করা হয়েছিল, কাঁচ দণ্ডে হয় পজিটিভ আধান সৃষ্টি হচ্ছে, তখন কাঁচে নেগেটিভ আধান সৃষ্টি হচ্ছে। এখানে এই কাঁচ দণ্ডে পজিটিভ আধান, এখানে নেগেটিভ আধান, অথবা এখানে নেগেটিভ আধান, এখানে পজিটিভ আধান আছে। এর ক্ষেত্রে হয় এখানে পজিটিভ আধান, তাহলে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ আধান, তাহলে এখানে নেগেটিভ আধান আছে, তাই এরা পরস্পরকে বিকর্ষণ করছে। কেন আমরা জানি যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে। সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এক্ষেত্রে যেহেতু এরা পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে হয় এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হলে এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, আর এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হলে এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হবে, এবং সমান ও বিপরীতধর্মী চার্জ সৃষ্টি হবে। যেটা দেখিয়েছিলাম, এ বি দুটো দণ্ড, এ বি, এদেরকে যদি পরস্পরের সাপেক্ষে ঘর্ষণ করি, দুটোতে আধান সৃষ্টি হয়। একটাতে যদি পজিটিভ চার্জ সৃষ্টি হয়, অপরটাতে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, যেটা সমান ও বিপরীতধর্মী। এই দুটোকে যোগ করলে মোট আধানের পরিমাণ শূন্য হবে। এটা পজিটিভ তড়িৎগ্রস্ত হবে, এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে, কিন্তু এদের মোট পরিমাণ শূন্য হবে। তাহলে একই রকম এখানেও যদি পজিটিভ চার্জ সৃষ্টি হয়, এখানে নেগেটিভ চার্জ, অথবা নেগেটিভ চার্জ সৃষ্টি হলে তাহলে দেখো যেটা পড়াচ্ছিলাম, তাহলে এখানে যদি মানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, এখানে নেগেটিভ চার্জ, বা এখানে নেগেটিভ চার্জ হলে এখানে পজিটিভ চার্জ,
দিলে বিপরীতধর্মী আধান সৃষ্টি হবে, যেখানে বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে, তার জন্য এখানে আকর্ষণ হয়েছে। এবার এর ক্ষেত্রে কাঁচকে পশম দিয়ে ঘর্ষণ করেছি, এবনের দণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করেছি। মিউট করে রাখো। তাহলে এখানে কাঁচকে পশম দিয়ে ঘর্ষণ করেছি, এখানে এবনের দণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করেছি। এরা বলছি পরস্পরকে বিকর্ষণ করছে, যখন কাছে রাখবো এরা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে কেন বিকর্ষণ করবে? না নিশ্চয়ই এর মধ্যে পজিটিভ চার্জ আছে, তাই এর মধ্যে পজিটিভ চার্জ, দুটো পজিটিভ চার্জ হলে তবে বিকর্ষণ করবে। অথবা এখানে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে এখানেও নেগেটিভ চার্জ থাকবে, এখানে ঋণাত্মক আধান থাকলে এখানেও ঋণাত্মক আধান থাকবে, তার ফলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, মানে কোনটাতে কি আধান সৃষ্টি হচ্ছে, এখানে পজিটিভ সৃষ্টি হবে না নেগেটিভ সৃষ্টি হবে, এখানে নেগেটিভ সৃষ্টি হবে না পজিটিভ সৃষ্টি হবে, কোনটাতে কি আধান সৃষ্টি হবে সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ছক পড়তে হবে, একটা সারণী পড়তে হবে, যে সারণীটাকে আমরা বলি স্থির তড়িৎ শ্রেণী বা স্থির তড়িৎ সারণী। ওই স্থির তড়িৎ সারণীটা কি না, স্থির তড়িৎ সারণী হচ্ছে এমন কতগুলো পদার্থ আছে, অন্তরক পদার্থ, যেগুলো অনাহিত পদার্থ, তাদেরকে যদি আমরা পরস্পরের সাপেক্ষে ঘর্ষণ করি তখন তারা আহিত হয়। কতগুলি অনাহিত পদার্থ আছে, যে অনাহিত পদার্থগুলোকে পরস্পরের সঙ্গে যদি আমরা ঘর্ষণ করি তারা আহিত হয়। এরকম পদার্থগুলিকে নিয়ে আমরা একটা সারণী তৈরি করব, যে সারণীটাকে বলা হয় স্থির তড়িৎ শ্রেণী বা স্থির তড়িৎ সারণী। ওই স্থির তড়িৎ শ্রেণী বা সারণীটাকে আমি প্রথমে লিখছি বলে দেখো, তারপরে ব্যাখ্যা করছি। তাহলে স্থির তড়িৎ শ্রেণী বা স্থির তড়িৎ সারণী হলো এটা। এই স্থির তড়িৎ সারণীতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা 12টা পদার্থ আছে, 12টা অনাহিত পদার্থ আছে, যে অনাহিত পদার্থগুলোকে নিয়ে আমরা কি করি, পরস্পরের সাপেক্ষে ঘর্ষণ করি, দিলে এরা প্রত্যেকে আহিত হয়। তাহলে স্থির তড়িৎ সারণীর কাজ কি না, স্থির তড়িৎ সারণী থেকে আমরা বলতে পারবো যে দুটো অনাহিত পদার্থকে যদি আমরা পরস্পরের সাপেক্ষে ঘর্ষণ করি তখন কোনটাতে পজিটিভ আধান সৃষ্টি হবে আর কোনটাতে নেগেটিভ আধান সৃষ্টি হবে, যেটা আমরা স্থির তড়িৎ শ্রেণী বা স্থির তড়িৎ সারণী থেকে বুঝতে পারি। তাহলে কি করে বুঝবো না, যে সমস্ত পদার্থ, এই সমস্ত পদার্থগুলোকে পরস্পরের সাপেক্ষে ঘর্ষণ করে যে রেজাল্টটা হয়, সেই রেজাল্টটাকে আমরা ছকের সাহায্যে নিয়েছি। তোমরা বলবে আর কি কোনো অন্তরক পদার্থ নেই? হ্যাঁ, আরো অন্তরক পদার্থ আছে, কিন্তু সমস্ত অন্তরক পদার্থগুলোকে নিয়ে যদি আমরা ঘর্ষণ করি সব ক্ষেত্রে আধান সৃষ্টি হয় না, কেবলমাত্র এদের ক্ষেত্রেই ঘর্ষণ প্রক্রিয়ার সাহায্যে আমরা আধান সৃষ্টি করতে পারি। এদেরকে আমরা আহিতকরণ করতে পারি, এদেরকে আমরা তড়িদাহিত করতে পারি, এদেরকে আমরা তড়িৎগ্রস্ত করতে পারি। এখন দেখো, তাহলে এদের ক্ষেত্রে যদি ঘর্ষণ করা হয় তাহলে কোনটাতে কি আধান সৃষ্টি হবে, এটা মনে রাখতে হবে তোমাদের, এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট, অন্য চ্যাপ্টারেও লাগবে। স্থির তড়িৎ শ্রেণী বরাবর যদি যে কোনো দুটি পদার্থকে নিয়ে আমরা ঘর্ষণ করি, স্থির তড়িৎ শ্রেণী বরাবর যদি যে কোনো দুটি পদার্থকে নিয়ে আমরা ঘর্ষণ করি বা ঘর্ষণ প্রক্রিয়া সম্পন্ন করি, তাহলে শ্রেণী বরাবর যে প্রথমে থাকবে সে পজিটিভ আধান লাভ করবে এবং যে দ্বিতীয় হবে সে নেগেটিভ চার্জ লাভ করবে। স্থির তড়িৎ শ্রেণী বরাবর যে কোনো দুটো পদার্থকে নিয়ে যদি আমরা ঘর্ষণ করি, যেটি প্রথমে থাকবে সেটি পজিটিভ তড়িৎ লাভ করবে, আর যেটি দ্বিতীয় হবে সেকেন্ডে থাকবে সেটি নেগেটিভ তড়িৎ সৃষ্টি করবে। তাহলে দেখো, এখানে আমরা পশম আর কাঁচকে পরস্পরের সাপেক্ষে ঘর্ষণ করছি, পশম আর কাঁচ। তাহলে পশম এবং কাঁচকে যদি পরস্পরের সাপেক্ষে ঘর্ষণ করি তাহলে পশম কোথায় আছে, প্রথমে আছে, কাঁচ কোথায় আছে, পরে। তাহলে পশম 1 নম্বরে আছে, কাঁচ কত 2 নম্বরে আছে, তাহলে এখানে পশম কি হবে, পজিটিভ, আর এখানে কাঁচ হবে নেগেটিভ। দ্বিতীয় ক্ষেত্রে যদি এই কাঁচের সঙ্গে রেশমের ঘর্ষণ করো, আমি এখানে নিচে লিখছি, কাঁচকে কাঁচ সাহায্যে ঘর্ষণ করলে রেশমের সাহায্যে, তাহলে কাঁচ আর রেশমের যদি ঘর্ষণ করো স্থির তড়িৎ শ্রেণী বরাবর, কাঁচ থাকবে কোথায়, 1 নম্বরে, রেশম থাকবে কোথায়, 2 নম্বরে। তাহলে এক্ষেত্রে কাঁচ হবে তাহলে পজিটিভ, রেশম হবে নেগেটিভ।
কাঁচকে যখন প্রথমে আমরা পশমের সঙ্গে ঘর্ষণ করেছিলাম, কি হলো দেখো, এক্ষেত্রে পশম 1 নম্বরে আছে, কাঁচ 2 নম্বরে আছে। পশম 1 নম্বরে, কাঁচ 2 নম্বরে। এক্ষেত্রে পশম পজিটিভ হয়েছিল, কাঁচ নেগেটিভ হয়েছিল। তাহলে কাঁচকে পশমের সঙ্গে ঘর্ষণ করলে কাঁচ হচ্ছে নেগেটিভ, আবার কাঁচকে রেশমের সঙ্গে ঘর্ষণ করলে কাঁচ হচ্ছে পজিটিভ। তাহলে একটা পদার্থকে কার সাপেক্ষে ঘর্ষণ করছি, কার সাহায্যে ঘর্ষণ করছি, সেটা থেকে বিবেচনা করতে পারবো ওই পদার্থে কি আধান সৃষ্টি হবে, পজিটিভ আধান না নেগেটিভ আধান। তাহলে এখানে যতগুলি পদার্থ আছে, যদি একটার সঙ্গে আরেকটার ঘর্ষণ করি, তাহলে বলতে পারবো কোনটাতে কি ধরনের আধান সৃষ্টি হয়েছে। আমরা বলতে পারবো কোনটাতে কি ধরনের আধান সৃষ্টি হয়েছে। তাহলে এখানে রেশম আর এবোনাইট যদি ঘর্ষণ করা হয়, রেশমের সঙ্গে এবোনাইট, তাহলে রেশম 1 নম্বরে আছে আর এবোনাইট 2 নম্বরে। তাহলে এখানে রেশমে পজিটিভ আধান সৃষ্টি হবে আর এবোনাইটে নেগেটিভ আধান সৃষ্টি হবে। এবোনাইটে নেগেটিভ আধান সৃষ্টি হবে। বুঝতে পারলে? তাহলে স্থির তড়িৎ শ্রেণী বরাবর যদি যে কোনো দুটি পদার্থকে একসঙ্গে আমরা ঘর্ষণ করি, তাহলে একটিতে পজিটিভ আধান সৃষ্টি হবে, একটিতে নেগেটিভ আধান সৃষ্টি হবে, ঠিক। কিন্তু যেটি মানে যে পদার্থটি স্থির তড়িৎ শ্রেণী বরাবর প্রথমে অবস্থিত হবে, সেটি পজিটিভ তড়িৎধর্মী হবে, আর যদি যেটা সেকেন্ডে থাকবে সেটা নেগেটিভ তড়িৎধর্মী হবে। তাহলে যেটা আমরা প্রথমে ব্যাখ্যা করেছিলাম, একটা কাঁচদণ্ড ছিল, দুটো কাঁচদণ্ডকে দুটো কাঁচদণ্ডকে দুটো কাঁচদণ্ডকে আমরা কি করেছিলাম, একবার পশম দিয়ে ঘর্ষণ করেছিলাম, একবার রেশম দিয়ে ঘর্ষণ করেছিলাম। তাহলে দেখো, কাঁচকে যদি পশম দিয়ে ঘর্ষণ করি তাহলে কাঁচ কি হবে, নেগেটিভ। আর কাঁচকে যদি রেশম দিয়ে ঘর্ষণ করি, কাঁচ হবে পজিটিভ। তাহলে এই দুটো কাঁচদণ্ড পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এই জন্য এই দুটো কাঁচদণ্ড পরস্পরকে আকর্ষণ করছে। যদি দ্বিতীয় ক্ষেত্রে বলি, একটা কাঁচদণ্ড আর একটা এবোনাইটের দণ্ড, এটা হচ্ছে এবোনাইটের দণ্ড। এই কাঁচদণ্ডটাকে সাপোজ ওই পশম দিয়ে ঘষলাম, কাঁচদণ্ডকে পশম দিয়ে ঘষলাম, আর এবোনাইটকেও পশম দিয়ে ঘষলাম, দেখো পশম যেহেতু 1 নম্বরে আছে, পশম সবসময় পজিটিভ। তার মানে এখানে কাঁচদণ্ড নেগেটিভ হবে আর এবোনাইট দণ্ড নেগেটিভ হবে। তাহলে এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে কেন কাঁচদণ্ড আর এবোনাইট দণ্ড পরস্পরকে বিকর্ষণ করছিল, কেন এখানে দুটো কাঁচদণ্ড পরস্পরকে আকর্ষণ করছে, সেটা আমরা বুঝতে পারলাম। দুটো পদার্থকে পরস্পরের সাপেক্ষে ঘর্ষণ করলে কোনটাতে কি ধরনের আধান সৃষ্টি হয়, সেটাও এখান থেকে আমরা বুঝতে পারলাম, ব্যাখ্যা করতে পারলাম। এখন এরপরে ব্যাখ্যা করছি আরেকটু। ধরো আমরা জানি, তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো, ধরো একটা পদার্থ আছে, এ একটা মৌল। তাহলে এর যদি কক্ষপথ বিশ্লেষণ করি, এরকম বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থিত হয়। একটা মৌলের ক্ষেত্রে তার পজিটিভ এবং নেগেটিভ চার্জের পরিমাণ কি হয়, সমান হয়। একটা মৌলের ক্ষেত্রে যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে এখন এই মৌলটা যদি কোনো ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এই ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার অর্থ এর পজিটিভ চার্জের পরিমাণ বেশি। তখন এ কি করবে, এ প্লাস আয়নে পরিণত হবে, পজিটিভ তড়িৎগ্রস্ত হবে। যদি এই ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রনের সংখ্যা বাড়বে, তখন এ মাইনাস আয়নে পরিণত হবে, এ ঋণাত্মক তড়িৎগ্রস্ত হবে, নেগেটিভ আয়নে পরিণত হবে। এখন কোন পদার্থ ইলেকট্রন ত্যাগ করবে, কোন মৌল ইলেকট্রন ত্যাগ করবে আর কে ইলেকট্রন গ্রহণ করবে, যার ক্ষেত্রে ধরো এটা নিউক্লিয়াস, এর বাইরে কক্ষে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে। এখানে একটা নিউক্লিয়াস, এর বাইরের কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে। ধরো এটা এ ধরলাম, এটা ধরো বি ধরলাম।
যার ক্ষেত্রে এর নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে, তাহলে এখানে এ আছে, এর এটা নিউক্লিয়াস, এর বাইরের কক্ষে কে আছে ইলেকট্রন, এটা বির কে নিউক্লিয়াস, এর বাইরের কক্ষে কে আছে ইলেকট্রন। এদের যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটাকে আমরা নিউক্লিয় বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল বলি। এই স্থির তড়িৎ আকর্ষণ বলটাকে এফ বললাম। এই স্থির তড়িৎ আকর্ষণ বল যার ক্ষেত্রে কম, নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষে ইলেকট্রনের স্থির তড়িৎ আকর্ষণ বল যার ক্ষেত্রে কম, সে কি করবে ইলেকট্রনকে ত্যাগ করবে। আর যার ক্ষেত্রে নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষে ইলেকট্রনের যে আকর্ষণ বলটা যার ক্ষেত্রে বেশি, সে কি করবে ইলেকট্রন গ্রহণ করবে, সে ইলেকট্রন গ্রহণ করবে। একটা মৌলের কেন্দ্রস্থ নিউক্লিয়াসের সঙ্গে তার বাইরের কক্ষে ইলেকট্রন এফ, তার যদি আকর্ষণ বলের পরিমাণ যদি কম হয়, তার স্থির তড়িৎ আকর্ষণ বলের পরিমাণ যদি কম হয়, সে ইলেকট্রন ত্যাগ করবে। আর ইলেকট্রন ত্যাগ করার অর্থ সে পজিটিভ আয়নে পরিণত হবে। আর কোন মৌলের কেন্দ্রস্থ নিউক্লিয়াসের সঙ্গে তার বাইরের কক্ষে ইলেকট্রনের আকর্ষণ বল যদি বেশি হয়, তখন সে ইলেকট্রন গ্রহণ করবে এবং সে ঋণাত্মক আয়নে পরিণত হবে, নেগেটিভ আয়নে পরিণত হবে, বি মাইনাস হয়ে যাবে। এখান থেকে আমরা ব্যাখ্যা করছি, এদিকে এখান থেকে আমরা ব্যাখ্যা করছি, একটু ধরো বলছি। ধরো পশম আর কাঁচের ঘর্ষণ করছি, কাঁচ আর পশম, এদের যদি ঘর্ষণ করি, তাহলে পশম কি হবে পজিটিভ তড়িৎধর্মী, আর কাঁচ কি হবে নেগেটিভ তড়িৎধর্মী। এটাকে এইভাবে ব্যাখ্যা করব, এটাকে ইলেকট্রন বিন্যাসের সাথে ব্যাখ্যা করব। তাহলে এখানে কাঁচ মানে পশম কি হয়েছে, আচ্ছা কাঁচ কি হয়েছে ইলেকট্রন গ্রহণ করেছে তাই নেগেটিভ হয়েছে। পশম কি হয়েছে ইলেকট্রন ত্যাগ করেছে তাই সে পজিটিভ হয়েছে। তাহলে পশম ইলেকট্রন ত্যাগ করে পশম কি হচ্ছে পজিটিভ, আর কাঁচ ইলেকট্রন গ্রহণ করেছে তাই সে হচ্ছে নেগেটিভ। তাহলে ইলেকট্রন ত্যাগ করেছে কেন না, ইলেকট্রন ত্যাগ করেছে মানে আমরা একটু আগে বলেছিলাম যে পশমের যে কেন্দ্রস্থ নিউক্লিয়াস আছে, পশমের যে কেন্দ্রস্থ নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসের সঙ্গে তার যে বাইরের কক্ষে ইলেকট্রন আছে তার মধ্যে আকর্ষণ বলটা কম, তার মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলটা কম। আর স্থির তড়িৎ আকর্ষণ বলটা কম বলে এখানে ইলেকট্রন ত্যাগ করেছে, দিয়ে পজিটিভ তড়িৎগ্রস্ত হয়েছে। তাহলে পশমও একই রকম, তার কেন্দ্রস্থ নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষে ইলেকট্রন বলটা কম থাকায়, ইলেকট্রনের আকর্ষণ বলটা কম থাকায় ইলেকট্রন ত্যাগ করেছে, ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ তড়িৎগ্রস্ত হয়েছে। আর কাঁচ ওই পশম যে ইলেকট্রনটা ত্যাগ করেছে ওই ইলেকট্রনটা কাঁচ গ্রহণ করেছে। পশম যে ইলেকট্রনটা ত্যাগ করেছে কাঁচ সেই ইলেকট্রনটা গ্রহণ করেছে এবং ইলেকট্রনটা গ্রহণ করে সে নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়েছে। পশম যে পরিমাণ পজিটিভ আধান নেগেটিভ আধান ত্যাগ করবে, বর্জন করবে, কাঁচ সেই সমপরিমাণ নেগেটিভ আধান গ্রহণ করে নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে। তাহলে এরকম এই স্থির তড়িৎ শ্রেণী বরাবর যে কোনো দুটো পদার্থ যদি না হয়, ওই যে কোনো দুটো পদার্থকে যদি ঘর্ষণ করি কোনটাতে কি ধরনের আধান সৃষ্টি হবে সেটাকে যদি এইভাবে ব্যাখ্যা করতে বলে, তাহলে তোমাদের আগে স্থির তড়িৎ শ্রেণী থেকে জেনে নিতে হবে যে কোনটা পজিটিভ আধান আর কোনটা নেগেটিভ আধান সৃষ্টি হবে, দিয়ে সেখান থেকে তোমরা এই ব্যাখ্যাটা করবে। আগে জেনে নিতে হবে আমাদের যে কোনটাতে পজিটিভ আধান সৃষ্টি হচ্ছে আর কোনটাতে নেগেটিভ আধান সৃষ্টি হচ্ছে, সেটা আমাদের আগে জেনে নিতে হবে। তারপরে আমাদের ব্যাখ্যা করতে হবে যে কোনটাতে আকর্ষণ বল বেশি, কোনটা ইলেকট্রন ত্যাগ করছে, কোনটা ইলেকট্রন গ্রহণ করছে। তোমরা ঘর্ষণ করলে আধান সৃষ্টি হবে। দুটো পদার্থকে আমরা ঘর্ষণ করলাম, ঘর্ষণ করলে কি হবে পদার্থতে আধান সৃষ্টি হবে। কিন্তু ওই যে আধানটা সৃষ্টি হবে, সৃষ্টি হয়েছে কি, আমরা ঘর্ষণ করে দিলাম আর বললাম হ্যাঁ আধান সৃষ্টি হয়েছে এমনি মুখে বলে দিলাম তো হবে না, আমাকে প্রমাণ করে দেখতে হবে। তাহলে একটা পদার্থের মধ্যে আধান আছে না নেই এটা আমরা জানবো। এটা জানার জন্য আমরা কি প্রক্রিয়ায় জানবো, ঘর্ষণ বিকর্ষণের সাহায্যে জানবো
না আকর্ষণের সাহায্যে জানবো, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। দেখো এখানে ধরো আকর্ষণ লিখলাম, এদিকে লিখলাম বিকর্ষণ। আচ্ছা চুম্বকের ক্ষেত্রে বলো, চুম্বক, আমি চুম্বক দিয়ে ব্যাখ্যা করছি। চুম্বক, চুম্বক কাকে আকর্ষণ করে? চুম্বক বিপরীত মেরুকে আকর্ষণ করে। চুম্বক বিপরীত মেরুকে আকর্ষণ করে। আচ্ছা বিপরীত মেরু কার হয়? চুম্বকেরই হয়। বিপরীত মেরুটা কার হয়? বিপরীত মেরু চুম্বকের হয়। চুম্বক আর কাকে আকর্ষণ করে? লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে আকর্ষণ করে। কিন্তু এই লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি ইত্যাদি এগুলো তো চুম্বক নয়। এরা হচ্ছে চুম্বক পদার্থ বা চুম্বক পদার্থ। চুম্বক পদার্থ, চুম্বক পদার্থ কিন্তু চুম্বক নয়। চুম্বক পদার্থ চুম্বক নয়। বিকর্ষণ, চুম্বক কাকে বিকর্ষণ করে? চুম্বক সমমেরুকে বিকর্ষণ করে। সমমেরু, সমমেরু কার হয়? সমমেরু চুম্বকেরই কেবলমাত্র সমমেরু হয়। সমমেরু কার হয়? সমমেরু কেবলমাত্র চুম্বকেরই হয়। আর কাউকেই চুম্বক বিকর্ষণ করতে পারে না। বিকর্ষণ আর কাউকে করতে পারে না। তাহলে এখান থেকে দেখো একটা পদার্থ, ধরো এই পেনটাকে আর একটা ধরো এস সাপেক্ষে ঘর্ষণ করলাম, এই দুটোকে ঘর্ষণ করলাম। তাহলে এই দুটোকে ঘর্ষণ করলে এই পেনটার মধ্যে আধান আছে কিনা আমাদের জানতে হবে। তাহলে এর মধ্যে আধান, আমি আকর্ষণের সাহায্যে বলি যে এর মধ্যে ধরো একটা চুম্বক, চুম্বককে সাহায্যে ঘর্ষণ করেছিলাম, এটা এর মধ্যে চুম্বকত্ব সৃষ্টি হয়েছে কিনা আমরা জানবো। তাহলে এর কাছে যদি আমরা একটা চুম্বক নিয়ে আসি, সেই চুম্বকটা যদি একে আকর্ষণ করে, তাহলে আমরা কনফার্ম নয় যে এটা চুম্বক। কেন? এটা চৌম্বক পদার্থ হতে পারে, এটা লোহা হতে পারে, এটা নিকেল হতে পারে, এটা কোবাল্ট হতে পারে। কেন? ওদেরকেও তো চুম্বক আকর্ষণ করে, আর ওরা তো চুম্বক নয়, এটা চৌম্বক পদার্থ। তাই যদি একে চুম্বক বিকর্ষণ করে, তাহলে আমরা শিওর যে এর মধ্যে চুম্বকত্ব আছে। কেন? চুম্বকের বিকর্ষণ কেবলমাত্র চুম্বক চুম্বককে করতে পারে, অন্য কাউকে বিকর্ষণ করতে পারে না। চুম্বক চুম্বককে বিকর্ষণ করে। অর্থাৎ একটা পদার্থের মধ্যে আধান আছে কিনা সেটা জানার জন্য আমরা কি করব? বিকর্ষণটাকেই প্রেফার করব, আকর্ষণকে নয়। দুটো পদার্থকে ঘর্ষণ করলে যে আধানটা সৃষ্টি হয়, সেটা আদৌ আধানটা সৃষ্টি হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা বিকর্ষণকেই প্রেফার করব। কেন না? একটা পদার্থ আকর্ষণ সমধর্মী বিপরীতধর্মী মেরুকেও বা বিপরীতধর্মী আধানকেও আকর্ষণ করতে পারে, আবার আধান নেই অনাহিত পদার্থকেও আকর্ষণ করতে পারে। কিন্তু বিকর্ষণ কেবলমাত্র আহিত পদার্থকেই করে। তাই বিকর্ষণের সাহায্যেই আমরা প্রমাণ করব যে একটা পদার্থ আহিত না অনাহিত। দেখো আহিতকরণের আরেকটা প্রক্রিয়া হচ্ছে পরিবহন দ্বারা আহিতকরণ, যেটা আমাদের খুবই মনে রাখতে হবে। ধরো এটা একটা আহিত পদার্থ, এটা কিন্তু আহিত। এই আহিত পদার্থের সংস্পর্শে আমরা আর একটা অনাহিত পদার্থকে নিয়ে আসবো। এটা একটা পদার্থ, এটা অনাহিত পদার্থ, এটা আহিত পদার্থ, এটা হচ্ছে অনাহিত পদার্থ। এরকম একটা আহিত পদার্থের সংস্পর্শে যদি আমরা একটা অনাহিত পদার্থ নিয়ে আসি, এই অনাহিত পদার্থ ও আহিত হয়। একটি আহিত পদার্থের সংস্পর্শে যদি আমরা একটা অনাহিত পদার্থকে নিয়ে আসি, তাহলে এই অনাহিত পদার্থটাও আহিত হয়। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে
পরিবহন দ্বারা আহিতকরণ। এই পদার্থটার মধ্যে সাপোজ পজিটিভ চার্জ আছে, আমরা প্রথমেই বলেছি এটা একটা আহিত পদার্থ। তাহলে যেহেতু এটা আহিত পদার্থ তার মানে এর মধ্যে একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ। আর এটা অনাহিত পদার্থ মানে এর মধ্যে কোনো চার্জ নেই, কোয়ান্টিটি জিরো, এর আধান জিরো। তাহলে দেখো এখন এ তো আধান আহিত হতে চাইবে, এর মধ্যে পজিটিভ চার্জ বেশি আছে মানে এই পজিটিভ চার্জ এ ছেড়ে দিতে চাইবে, আর এর মধ্যে কিছু নেই মানে এ গ্রহণ করতে চাইবে। তাহলে এ যেহেতু গ্রহণ করতে চাইবে, এ যে কিছু গ্রহণ করতে পারে, এর মধ্যে আধান নেই, এ যে কিছু আধান গ্রহণ করতে পারে, আর এর মধ্যে যার প্রাধান্য বেশি সেটা ছাড়বে। তাহলে এখান থেকে ছাড়বে কোনটা? পজিটিভ আধান ছাড়বে। আর এর ছেড়ে দেওয়া পজিটিভ আধানটা যেহেতু এর সংস্পর্শে আছে, তাই এর ছেড়ে দেওয়া পজিটিভ আধানটা এ কি করবে? গ্রহণ করবে। তার মানে এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে এরাও কি হবে? পজিটিভ চার্জে আহিত হবে। এখানে নেগেটিভ থাকলে নেগেটিভ চার্জে আহিত হবে। একটি আহিত পদার্থের সংস্পর্শে যদি আমরা কোনো অনাহিত পদার্থ নিয়ে আসি, তাহলে এই অনাহিত পদার্থটাও কি হয়? আহিত হয়। কি আধানে আহিত হয়? না, আহিত পদার্থে যে আধান আছে, অনাহিত পদার্থটা যখন আহিত হবে এর একই প্রকৃতির আধানে আহিত হবে। একটি আহিত পদার্থে যে আধান ছিল, যে প্রকৃতির আধান ছিল, অনাহিত পদার্থটাও সেই সম প্রকৃতির আধানে আহিত হবে, অন্য কোনো আধানে নয়। যদি পজিটিভ আধান থাকে পজিটিভ আধান, যদি নেগেটিভ আধান থাকে তাহলে নেগেটিভ আধানেই আহিত হবে। এখন দেখো, ধরো এটা একটা আহিত পদার্থ, এটা একটা আহিত পদার্থ যার মধ্যে সাপোজ এখানে পজিটিভ চার্জ আছে। এখানে এই পেনটা, এটা একটা অনাহিত পদার্থ, এটা একটা অন্তরক, এটা কখনো আহিত করব না, এটার সাহায্যে ধরছি। এটা একটা ধাতু, পেনের এই অংশটা একটা ধাতু, এটা হচ্ছে অন্তরক পদার্থ। এটাকে, এই অংশটাকে যদি এখানে স্পর্শ করে, এই পদার্থটাও আধান আহিত হতে পারে। এটা কিন্তু এই মুহূর্তে অনাহিত, এটা এই মুহূর্তে অনাহিত, আর এটা হচ্ছে আহিত পদার্থ। এই আহিত পদার্থে আমি যদি এই পেনটাকে যদি স্পর্শ করাই, এই পেনটাকে স্পর্শ করালে এই পেনে কি আধান আসবে? এই জায়গায় কি আধান আসবে? না, এখানেও পজিটিভ আধান আসবে। এখানে যেহেতু পজিটিভ আধান আছে, এই অনাহিত পদার্থটা যখন আহিত হবে এও পজিটিভ আধানে আহিত হবে। কেন না? আমরা আহিতকরণের নিয়ম জানি, আমরা পরিবহন দ্বারা আহিতকরণের নিয়ম জানি, যে একটা আহিত পদার্থের সংস্পর্শে যদি একটা অনাহিত পদার্থ আসে, তাহলে অনাহিত পদার্থটাও আহিত পদার্থের আধানে আহিত হয়, একই প্রকৃতির আধানে আহিত হয়। তাহলে এখানে যেহেতু পজিটিভ আধান আছে, তাহলে এর সংস্পর্শে যে আসবে সে পজিটিভ আধানে আহিত হবে, বা সে নেগেটিভ আধানে আহিত হবে যদি নেগেটিভ থাকতো। এটাতে যে আধান এসছে, আমরা যখন কোন একটা যন্ত্রে নিয়ে যাব, এই আধানটাকে কোনোভাবে নিয়ে যাওয়া প্রয়োজন। এটা ধরো একটা বড় একটা পরীক্ষাধীন যন্ত্র, তো পুরো যন্ত্রটাকে একসঙ্গে আমাদের পরীক্ষাধীন মানে ওই এখানে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেখানে পরীক্ষা করব, ধরো কোথাও আধান পরীক্ষা করব, বড় যন্ত্র আছে, সেখানে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেটা আমি পরে বলছি, সেই যন্ত্রটা আছে। তাহলে সেখানে কিন্তু আধান নিয়ে যেতে হবে, তাই এখান থেকে আধানটাকে ওখানে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এইটার সাহায্যে নিয়ে যেতে পারি। একে যদি আমি এখানে স্পর্শ করাই, তাহলে এখানে যে আধানটা ছিল তার আধানটা এখানে চলে আসবে, এই আধানটাকে আমরা এই যন্ত্রে নিয়ে যেতে পারি। আধান পরীক্ষা করার জন্য এটাকে আমরা ব্যবহার করি, তাই এই প্রক্রিয়াটাকে বলছি, এই যন্ত্রটাকে বলছি আমরা আধান পরীক্ষক। আধান পরীক্ষক হচ্ছে একটা অন্তরক হাতলের উপরে একটা ধাতব টুপি লাগানো থাকবে, একটা চাকতি লাগানো থাকবে। সেটা সেরকম হতে পারে, এরকম হতে পারে, আমি এইভাবে দেখিয়ে দিলাম। তাহলে একটা অন্তরক হাতলের উপরে একটা ধাতব টুপি বা ধাতব চাকতি লাগানো থাকবে। ওই চাকতিকে যদি আমরা আহিত পদার্থে স্পর্শ করাই, তাহলে আহিত পদার্থের আধান ওই চাকতিতে চলে আসবে। তাকে আমরা পরীক্ষাধীন যন্ত্রে নিয়ে যেতে পারি, আধান যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারি। তাহলে এই যন্ত্রটার নাম হচ্ছে আধান পরীক্ষক, ওই যন্ত্রটার নাম আধান পরীক্ষক।